আকাশ যেন মুহূর্তের মধ্যে স্তব্ধ হয়ে গেল। বাতাসের শোঁ শোঁ শব্দ আর বুকের ধরফড়ানি ছাড়া আর কিছুই শোনা যাচ্ছিল না। ঠিক কয়েক সেকেন্ড আগের উত্তেজনা, চিৎকার আর বাঁচা মরার লড়াইটা যেন একটা মাত্র বিকট শব্দে থমকে গেল। বন্দুকের নলের ডগা থেকে বের হওয়া ধোঁয়া তখনও কুসুমের চোখের সামনে ভাসছে, আর তার হাতে ধরা সেই কালান্তক অস্ত্রটি যেন কোনো জ্বলন্ত কয়লার মতো তার হাত পুড়িয়ে দিচ্ছে। সে বিশ্বাসই করতে পারছে না যে এইমাত্র কি ঘটে গেল। তার চোখের সামনেই মেঘা মাটিতে লুটিয়ে পড়ল, বুকের বাঁ পাশটা ভেসে যাচ্ছে তাজা রক্তে। কুসুমের সমস্ত শরীর অবশ হয়ে আসছিল, পায়ের নিচ থেকে মাটি সরে যাওয়ার মতো অনুভূতি। সে তো মারতে চায়নি, সে শুধু ছোট সাহেবকে, তার ভালোবাসার মানুষ আয়ুষকে বাঁচাতে চেয়েছিল। মেঘার উন্মত্ত ক্রোধ আর প্রতিহিংসার আগুন থেকে আয়ুষকে আড়াল করতে গিয়েই তো এই ধস্তাধস্তি। মেঘা যখন বন্দুকটা আয়ুষের দিকে তাক করেছিল, কুসুমের মাথায় তখন আর কোনো চিন্তাই কাজ করেনি। সে ঝাঁপিয়ে পড়েছিল মেঘার ওপর, বন্দুকটা কেড়ে নিতে চেয়েছিল। কিন্তু সেই কাড়াকাড়ির মধ্যেই যে মেঘার আঙুল ট্রিগারে চাপ দিয়ে ফেলবে আর সেই গুলি ছিটকে মেঘার বুকেই বিঁধবে, তা দুঃস্বপ্নেও ভাবেনি কুসুম। মেঘার শরীরটা মাটিতে পড়ার শব্দে কুসুমের সম্বিত ফিরে এলো। আয়ুষ আর নানুদা এতক্ষণ ঘটনার আকস্মিকতায় আথর হয়ে দাঁড়িয়েছিলেন। মেঘার গোঙানি শুনে ছুটে এলেন তারা। আয়ুষের চোখে মুখে আতঙ্ক আর অবিশ্বাস্য এক হাহাকার। সে তার মাসিকে বাঁচাতে চায়, যে মাসি তাকে নিজের সন্তানের মতো বড় করেছে। মেঘার সমস্ত ষড়যন্ত্র, সমস্ত অন্যায় মুহূর্তের জন্য গৌণ হয়ে গেল। সামনে তখন শুধুই মৃত্যুপথযাত্রী এক আপনজন। আয়ুষ আর নানুদা ধরাধরি করে মেঘাকে গাড়িতে তোলার চেষ্টা করলেন। কুসুম তখনও সেই বন্দুক হাতে দাঁড়িয়ে, যেন কোনো এক অদৃশ্য শক্তি তাকে ওই জায়গাটায় পেরেক দিয়ে গেঁথে দিয়েছে। তার কানে তখনও বাজছে সেই গুলির শব্দ, আর চোখের সামনে ভাসছে মেঘার শেষ চাউনিটা, যেখানে ঘৃণা, অবিশ্বাস আর যন্ত্রণার এক অদ্ভুত মিশেল ছিল। মেঘাকে হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই তার দেহ নিথর হয়ে গেল। শেষ নিঃশ্বাসটুকু যখন মেঘা ত্যাগ করল, তখন মনে হলো পৃথিবীর সমস্ত কোলাহল যেন ওই একটি বিন্দুতে এসে মিলিয়ে গেল। আয়ুষের আর্তনাদ আকাশ বাতাস ভারী করে তুলল। ঠিক সেই সময়েই সাইরেনের শব্দ। পুলিশের গাড়ির নীল লাল বাতি অন্ধকারে এক ভুতুড়ে পরিবেশ তৈরি করল। পুলিশ যখন ঘটনাস্থলে পৌঁছাল, তখনও কুসুমের হাতে সেই অভিশপ্ত বন্দুক। ইন্সপেক্টরের কড়া গলার স্বরে কুসুমের ঘোর কাটল। পুলিশ অফিসার যখন তার হাত থেকে বন্দুকটা ছিনিয়ে নিলেন, তখন কুসুম কোনো বাধা দিল না। সে তো জানে সে নির্দোষ, কিন্তু পরিস্থিতি আজ তার বিপক্ষে। পুলিশ অফিসার যখন বললেন, "ইউ আর আন্ডার অ্যারেস্ট", তখন কুসুম একবার তাকালো আয়ুষের দিকে। সে আশা করেছিল আয়ুষ অন্তত এগিয়ে আসবে, বলবে যে এটা নিছকই এক দুর্ঘটনা, বলবে যে কুসুম তাকে বাঁচাতে গিয়েই এই পরিস্থিতির শিকার হয়েছে। কিন্তু আয়ুষ তখন মৃত মাসির দেহের পাশে বসে কাঁদছে। তার কান্না আর হাহাকারের মাঝে কুসুমের দিকে তাকানোর মতো সময় বা মানসিকতা কোনোটাই তার ছিল না। কুসুমের হাতে হাতকড়া পরানো হলো। পুলিশের ভ্যানে ওঠার সময় কুসুম বারবার পিছু ফিরে তাকাচ্ছিল, যদি একবার ছোট সাহেব তার দিকে তাকায়। কিন্তু আয়ুষের দৃষ্টি তখন মেঘার নিথর দেহের দিকে। কুসুম বুঝল আজ থেকে তার জীবনের এক নতুন এবং কঠিন অধ্যায় শুরু হলো, যেখানে সে বড় একা। খবরটা আগুনের মতো ছড়িয়ে পড়ল গাঙ্গুলি বাড়িতে। শঙ্কর যখন হন্তদন্ত হয়ে বাড়িতে ঢুকে খবরটা দিল, তখন বাড়ির ড্রয়িং রুমে যেন বজ্রপাত হলো। কর্তামা সোফায় বসেছিলেন। খবরটা শুনে তার হাত থেকে জপমালাটা খসে পড়ল। তিনি বাকরুদ্ধ হয়ে গেলেন। মেঘা নেই এই সত্যটা মেনে নেওয়া কঠিন, কিন্তু তার চেয়েও বড় ধাক্কা হলো কুসুম তাকে খুন করেছে। শঙ্কর বারবার বোঝানোর চেষ্টা করল, "মা, কুসুম এমনটা করতে পারে না। আমি মেয়েটাকে চিনি, সে কাউকে খুন করার মতো মেয়ে নয়। নিশ্চয়ই কোনো দুর্ঘটনা ঘটেছে, ও হয়তো নিজেকে বাঁচাতে বা কাউকে রক্ষা করতে গিয়ে।" কিন্তু শঙ্করের কথা শেষ হওয়ার আগেই মীনাক্ষী বা ছোট মা যেন বারুদের মতো ফেটে পড়ল। মীনাক্ষীর মনে কুসুমের প্রতি বিদ্বেষ জমেছিল অনেক দিন ধরেই। কুসুমের সাধারণ ঘরের মেয়ে হয়ে গাঙ্গুলি বাড়িতে বউ হয়ে আসা, সবার মন জয় করা, এমনকি অ্যাওয়ার্ড পাওয়া, সবকিছুই মীনাক্ষীর কাছে অসহ্য ছিল। আজ এই সুযোগ পেয়ে সে তার সমস্ত বিষ উগড়ে দিল। মীনাক্ষী চিৎকার করে বলল, "আমি তো আগেই বলেছিলাম, সাপের বাচ্চাকে দুধ কলা দিয়ে পুষলে সে তো ছোবল মারবেই। দেখলে তো, যে মেয়ে আজ অ্যাওয়ার্ড নিতে গিয়েছে সে এখন খুনি হয়ে জেলে যাচ্ছে। আমাদের বংশের মুখে চুন কালি দিল ওই মেয়ে। মেঘা দিদির মতো মানুষকে সে খুন করল, আর তুমি এখনো ওর হয়ে সাফাই গাচ্ছ শঙ্কর?"
মীনাক্ষীর কথার তোড়ে শঙ্কর কিছুটা কোণ ঠাসা হয়ে পড়ল, কিন্তু সে তার বিশ্বাসে অনড় ছিল। সে জানে কুসুম পরিস্থিতির শিকার, কিন্তু মীনাক্ষী থামার পাত্রী নয়। সে কুসুমের চরিত্র নিয়েও প্রশ্ন তুলতে শুরু করল। রাস্তা থেকে কুড়িয়ে আনা মেয়ে, তার রক্তেই দোষ আছে। এতদিন সাধু সেজে আমাদের ধোঁকা দিয়েছে, আজ তার আসল রূপ বেরিয়ে এলো। ছি, ভাবতেও ঘৃণা হচ্ছে যে এমন এক দাগী আসামিকে আমরা এতদিন বাড়িতে স্থান দিয়েছিলাম। ও শুধু খুনিই নয়, ও একটা অশুভ ছায়া যা আমাদের সংসারটাকে থচনচ করে দিল। কর্তামা কোনো কথা বললেন না, শুধু ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইলেন। তার চোখের সামনে ভেসে উঠল মেঘার ছোটবেলার মুখ, আর তার সঙ্গে মিশে গেল কুসুমের সরল হাসিটা। কোনটা সত্য আর কোনটা মিথ্যা তা বিচার করার শক্তি যেন সে হারিয়ে ফেলেছেন। এদিকে থানার লকআপের অন্ধকার কুঠুরিতে বসে কুসুম ভাবছিল তার ভাগ্যের কথা। চারপাশের স্যাঁতস্যাঁতে দেওয়াল, পোকামাকড়ের শব্দ আর গুমোট ভ্যাপসা গন্ধ সব মিলিয়ে এক অসহ্য পরিবেশ। কিন্তু এই শারীরিক কষ্টের চেয়েও তার মনের কষ্ট অনেক বেশি। সে বারবার ভাবছে, ছোট সাহেব কি সত্যি ভাববে সে খুনি? যে মানুষটাকে বাঁচাতে সে নিজের জীবন বাজি রাখল, সেই মানুষটা কি তাকে ভুল বুঝবে? কিছুক্ষণ পরেই খবর এলো তার সঙ্গে কেউ দেখা করতে এসেছে। কুসুমের বুকটা ধক করে উঠল। ছোট সাহেব, নিশ্চয়ই ছোট সাহেব এসেছে তাকে নিয়ে যেতে। আয়ুষ যখন গাড়ির সামনে এসে দাঁড়ালো, কুসুম এক মুহূর্তের জন্য স্বস্তির নিঃশ্বাস ফেলল। সে দৌড়ে গেল শিকের কাছে, দুহাতে শিক ধরে বলল, ছোট সাহেব, আপনি এসেছেন, আমি জানতাম আপনি আসবেন। আমাকে এখান থেকে নিয়ে চলুন। আমি খুন করিনি, বিশ্বাস করুন। আমি মেঘা ম্যামকে মারতে চাইনি, ওটা একটা দুর্ঘটনা ছিল। আমি তো আপনাকে বাঁচাতে গিয়ে। কিন্তু কুসুমের কথা শেষ হতে না পারল। আয়ুষের চোখের দিকে তাকিয়ে সে স্তব্ধ হয়ে গেল। সেই চোখে কোনো ভালোবাসা নেই, কোনো বিশ্বাস নেই, আছে শুধু তীব্র ঘৃণা আর আক্রোশ। আয়ুষের চোখ দুটো জবা ফুলের মতো লাল, শরীর রাগে কাঁপছে। সে হিস করে বলল, চুপ কর কুসুম, আর একটা মিথ্যে কথা বলবি না। আমাকে বাঁচাতে গিয়ে তুই আমার মাসিকে খুন করলি। যে মাসি আমাকে মায়ের মতো স্নেহ দিয়েছে, তাকে তুই আমার চোখের সামনে গুলি করে মারলি, আর এখন বলছিস দুর্ঘটনা? কুসুম কান্না ভেজা গলায় বলল, না ছোট সাহেব, আপনি ভুল বুঝছেন। বন্দুকটা মেঘা ম্যামের হাতেই ছিল, আমি শুধু আটকাতে গিয়েছিলাম। ধস্তাধস্তির সময় হঠাৎ। আয়ুষ ধমক দিয়ে তাকে থামিয়ে দিল, তোর নাটক বন্ধ কর কুসুম। আমি নিজের চোখে দেখেছি তোর হাতে বন্দুক। পুলিশ তোকে হাতে নাতে ধরেছে। তুই কি ভাবছিস তুই এখন গল্প দানিয়ে বলবি আর আমি সেটা বিশ্বাস করব? এতদিন তোকে আমি চিনতে পারিনি। তুই যে এত নিচু মনের মানুষ, এত হিংস্র হতে পারিস, তা আমার কল্পনার বাইরে। কুসুমের পায়ের নিচ থেকে মাটি সরে যেতে লাগল। যে মানুষটা তার জীবনের সব, যার বিশ্বাসের ওপর ভিত্তি করে সে বেঁচে আছে, সেই মানুষটা আজ তাকে ধিক্কার দিচ্ছে। কুসুমের দু চোখ বেয়ে জল গড়িয়ে পড়ল। সে বলল, ছোট সাহেব, আপনি আমাকে যা খুশি শাস্তি দিন, কিন্তু দোহাই লাগে, আমাকে অবিশ্বাস করবেন না। আমি গরিব হতে পারি, কিন্তু খুনি নই। আমি আপনাকে ভালোবাসি, আর ভালোবাসার মানুষকে কেউ কি কষ্ট দিতে পারে? আমি যদি জানতাম এমনটা হবে, তাহলে আমি নিজের বুকে গুলি নিতাম, তবু মেঘা ম্যামের কিচ্ছু হতে দিতাম না। আয়ুষ তাচ্ছিল্যের হাসি হাসল। ভালোবাসা? তোর মুখে এই শব্দটা মানায় না। তুই একটা স্বার্থপর লোভী মেয়ে। তুই হয়তো ভেবেছিলি মাসিকে সরিয়ে দিলে এই সম্পত্তির সবটুকু তুই পাবি, কিন্তু তোর সেই স্বপ্ন আমি পূরণ হতে দেব না। কুসুমের ধৈর্যের বাঁধ এবার ভেঙে গেল। সে চোখ মুছে সোজা হয়ে দাঁড়াল। তার কণ্ঠে এক অদ্ভুত দৃঢ়তা। সে বলল, ঠিক আছে ছোট সাহেব, যেহেতু আপনি আমাকে বিশ্বাসই করছেন না, তাহলে আর কোনো সাফাই আমি গাইব না। আপনি যা ভাবছেন তাই সই। এই মিথ্যে অপবাদ আমি মাথা পেতে নিলাম, কিন্তু মনে রাখবেন, উপরওয়ালা সব দেখছেন। সত্য একদিন সামনে আসবেই। আমি নির্দোষ, আর সেটা আমি প্রমাণ করেই ছাড়ব। সেদিন কিন্তু আপনি অনেক দেরি করে ফেলবেন। সেদিন ক্ষমা চাইলেও হয়তো আর ক্ষমা পাবেন না। কুসুমের এই তেজ দেখে আয়ুষ আরও জ্বলে উঠল। সে শিকের ওপর সজোরে ঘুষি মেরে বলল, ক্ষমা? আমি তোর কাছে ক্ষমা চাইব? তুই স্বপ্ন দেখছিস কুসুম। আমি তোকে জেল থেকে বের করার কোনো চেষ্টাই করব না, বরং আমি আমার সমস্ত শক্তি দিয়ে লড়ব, যাতে তোর ফাঁসি হয় অথবা অন্তত যাবজ্জীবন কারাদণ্ড হয়। আমার মাসির রক্তের প্রতিটা ফোঁটার হিসাব আমি তোর কাছ থেকে নেব। তুই জেলের ঘানি টানবি আর পচবি, এটাই তোর নিয়তি। আয়ুষ গটগট করে বেরিয়ে গেল থানা থেকে। কুসুম শিকের উপর মাথা রেখে বসে পড়ল। তার কান্নায় থানার বাতাস ভারী হয়ে উঠল। কিন্তু এই কান্নার আড়ালে জন্ম নিল এক নতুন প্রতিজ্ঞা। সে হার মানবে না। সে জানে সে নির্দোষ। তাকে লড়তে হবে, নিজের জন্য, তার অনাগত ভবিষ্যতের জন্য, এবং তার ভালোবাসার মানুষটির ভুল ভাঙানোর জন্য। কিন্তু পথটা বড়ই কঠিন। একদিকে আইনের মারপ্যাচ, অন্যদিকে মীনাক্ষী ও মেঘার সাজানো ষড়যন্ত্রের জাল, আর সবচেয়ে বড় বাধা আয়ুষের ঘৃণা। যে আয়ুষ তাকে রক্ষা করার কথা ছিল, সে আজ তার সবচেয়ে বড় শত্রু।
এই ভুল বোঝাবুঝির পাহাড় ডিঙিয়ে কুসুম কি পারবে সত্যের আলোয় নিজেকে প্রমাণ করতে, নাকি নিয়তির নিষ্ঠুর পরিহাসে জেলখানার অন্ধকারেই হারিয়ে যাবে তার জীবন? গাঙ্গুলি বাড়ির অন্দরমহলে তখন নতুন সমীকরণ তৈরি হচ্ছে। মীনাক্ষী এখন সর্বেসর্বা। মেঘার মৃত্যু তাকে একছত্র আধিপত্য বিস্তারের সুযোগ করে দিয়েছে। সে কি চাইবে কুসুম ফিরে আসুক? কক্ষনো না। সে বরং চাইবে কুসুম যেন আর কোনোদিন এই বাড়ির ছায়া মাড়াতে না পারে। গল্পের মোড় এখন কোন দিকে যাবে তা সময় বলে দেবে, কিন্তু একটা কথা নিশ্চিত, কুসুম এখন আর সেই ভীরু মেয়েটি নয়। পরিস্থিতির চাপে এসে এখন এক যোদ্ধায় পরিণত হয়েছে। সে হয়তো এখন একা, কিন্তু সত্য তার সাথে আছে। আর সত্যের পথ কঠিন হলেও গন্তব্য নিশ্চিত। আয়ুষের ভুল ভাঙাটা এখন সময়ের অপেক্ষা মাত্র, নাকি তাদের সম্পর্কের এখানেই ইতি, সেটা জানতেই এখন দর্শকদের অপেক্ষা। মেঘার মৃত্যুর রহস্য, কুসুমের লড়াই আর আয়ুষের অনুশোচনা সব মিলিয়ে নাটকের আগামী পর্বগুলো যে টানটান উত্তেজনায় ভরপুর হতে যাচ্ছে তা বলাই বাহুল্য। কুসুমের হাতে কি নতুন কোনো প্রমাণ আসবে, নাকি আদালত তাকে দোষী সাব্যস্ত করবে? এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে ভবিষ্যতের গর্ভে।